বিদায় নেওয়ার সময় কেউ যদি আপনার বাসা থেকে ফ্রিজ, কার্পেট, এমনকি দরজার হাতল পর্যন্ত নিয়ে যায়, তাহলে আপনি কি বলবেন? ভালোবাসা নিয়ে গিয়েছে। 12ই মার্চ 1972 ঢাকা স্টেডিয়ামে ভারতীয় বাহিনীর বিদায় কুচকাওয়াজে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হাত আপনাদের দিকে প্রসারিত করতে পারে। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের মানুষের ভালোবাসা সঙ্গে করে নিয়ে যান। কথাটা সুন্দর, কিন্তু সমস্যা হলো তারা শুধু ভালোবাসা সঙ্গে করে নিয়ে যায়নি। ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে বিপুল পরিমাণ সম্পদ লুটপাট করে নিয়ে যায়। কিছু শিখ অফিসার ও তাদের জওয়ানেরা যশোর, কুমিল্লা, ঢাকা ও চট্টগ্রামের ক্যান্টনমেন্টে এবং খুলনার বিভিন্ন ফ্যাক্টরি ও কারখানায় লুটপাট শুরু করে। সেই সময় সদ্য স্বাধীন দেশে ভারতীয় বাহিনীর এই অস্বাভাবিক লুটপাট দেখে বিদেশিরা অবাক হয়ে গিয়েছিল। ব্রিটিশ নিউজ পেপার গার্ডিয়ানে বলা হয়, মিল ফ্যাক্টরির মেশিনারি ও যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনীর অস্ত্রশস্ত্র ছাড়াও খাদ্যশস্য, পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজ, কারখানার মেশিনপত্র ও যন্ত্রাংশ পর্যন্ত লুট করে। সব মিলিয়ে তখনকার হিসাব অনুযায়ী লুট করা এই সম্পদের মোট মূল্য ছিল প্রায় $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টি ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলা বারুদ, যানবাহন ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ভারতে চলে যায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসাবে অল্প কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয়। এই ভারতীয় বাহিনী এতটাই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, ফার্নিচার, ক্রোকারিজ এগুলো ট্রাকে ভরে ভারতে পাচার করে। ব্রিগেডিয়ার মিশ্রা নামের ভারতীয় অফিসারের এই লুটের কারণে কোর্ট মার্শালও করা হয়। দেশের সম্মান অনেক ভালোভাবে রেখেছিলেন তিনি। সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে এই লুটপাট নিয়ে লিখেছেন, ঢাকায় এত সব জিনিস পাওয়া যায়, এগুলো তো আগে দেখেনি ভারতীয়রা। রেফ্রিজারেটর, টিভি, 2-in-1, কার্পেট, টিনজাত খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে। পাকিস্তানি বাহিনীর কয়েক হাজার সামরিক, বেসামরিক যান, অস্ত্র, গোলা বারুদ সহ এমনকি প্রাইভেট কার পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় সীমান্তের ওপারে। এই লুট এমনই বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে এগুলোর থেকে বাথরুমের আয়না, ফিটিংস এগুলো পর্যন্ত রেহাই পায়নি। মেজর জলিল, যিনি স্বাধীন বাংলাদেশের গুম হওয়া প্রথম ব্যক্তি, তিনি নবম সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে তিনি খুলনায় দাঁড়িয়ে একাই দেশের সম্পদ রক্ষার লড়াই করে গিয়েছিলেন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী যে কয়টি গাড়ি রক্ষা করতে পেরেছিলেন সেগুলো রিকুইজিশন করে তিনি সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে যান। এই সাহসী চেষ্টাটাই কি তার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছিল? সেটা জানতে হলে পার্ট 2 মিস করবেন না।